নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চারটার খবর নিয়ে আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি তনয়া। চায়ের কাপে চুমুক দিতে দিতে বেশ কয়েকটা বিষয় সামনে আসছে। কোন কোন বিষয়গুলো? এক তো দেখুন, একটাই মাত্র রাষ্ট্র এবং তাদের ভাষাও এক। যখন রাষ্ট্র এক, দেশ এক, ভাষা এক, তখন বৈষম্যতা কেন সামনে আসবে? নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন আমরা ঠিক কোন বিষয়টা নিয়ে আজ আলোচনা করতে চাইছি। অবশ্যই বাংলাদেশ নিয়ে। পশ্চিম দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ একটা সেন্টিমেন্টও বটে। তার কারণ এই বাংলা ভাষাভাষী মানুষ যেমন বাংলাদেশে রয়েছেন, ঠিক একই রকম ভাবে এপার বাংলা অর্থাৎ পশ্চিম বাংলাতেও রয়েছেন। যে কারণের জন্য বারংবার এই প্রশ্নটা আমাদের করতে হয় যে বাংলাদেশের হিন্দুরা, সনাতনীরা যারা বাংলাদেশের সংখ্যালঘু, তারা ঠিক কেমন আছেন। গত 2-3 দিন ধরে যে ছবিগুলো আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরেছি, সেখানে একটা বিষয় স্পষ্ট, তারা সত্যি সেখানে ভালো নেই। তারা আতঙ্কে রয়েছেন, তারা ভয়ে রয়েছেন। যে কারণের জন্য আমরা এটাও দেখেছি যে ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবাংলা সীমান্তবর্তী যে এলাকা রয়েছে বাংলাদেশের সঙ্গে, যে সীমান্তটা, সেখানেও প্রচুর মানুষে তারা ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন শুধুমাত্র প্রাণটুকুনি বাঁচানোর জন্য। তারা চাইছেন এপার বাংলায় আসতে। কিন্তু বিষয়টা ওই একটা জায়গায়, রাষ্ট্র যখন এক, শাসন ব্যবস্থা যখন এক, ভাষা যখন এক, তাহলে পরে কেন এই রকম বৈষম্যতা শুধুমাত্র ধর্মকে কেন্দ্র করে? কোথায় সমস্যা? অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর একেবারে স্পষ্ট করে বলা হয়েছে কোনো রকমের কোনো ভেদাভেদ নয়। যে পরিস্থিতি বা উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছিল, সেই পরিস্থিতির দিকে প্রতি মুহূর্তে নজর থাকবে এবং কোনো রকমের কোনো সমস্যা কারোর হবে না। একবারে কোট আনকোট কারোর হবে না। অর্থাৎ গোটা দেশের নাগরিক, তাদেরকে তারা এক সূত্রে বাঁধছেন। কিন্তু তারপরেও এই রকম ছবিগুলো আমরা দেখছি। কেন দেখছি? এটা নিয়ে আমরা আলোচনা করব। যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে আমরা যাব, জানবার চেষ্টা করব, বোঝবার চেষ্টা করব। কিন্তু তার আগে একটা বিশেষ প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরে ঠিক কি অবস্থা এই মুহূর্তে বাংলাদেশের এই সংখ্যালঘু হিন্দুদের। দিকে দিকে তারা প্রতিবাদ করছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা একটাই কথা বলছেন, সুরক্ষা চাই এবং যারা দীর্ঘদিন ধরে তাদের ওপর হামলা চালিয়েছে, যারা নির্যাতন করেছে, তাদের কঠোর শাস্তি চাই। একটা প্রতিবেদন আপনাদের জন্য, দেখুন। ওপার বাংলায় থামছে না হিংসা। বেছে বেছে টার্গেট করা হচ্ছে বাংলাদেশের হিন্দুদের। কখনো মন্দিরে ভাঙচুর, কোথাও জ্বালিয়ে দেওয়া হয় দেবালয়। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তেই বাংলাদেশ যেন কট্টরপন্থীদের স্বর্গরাজ্য। ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশে। হিন্দু সংখ্যালঘুদের যেন টেকা দায় ওপারে। দিন কোনো ক্রমে কাটলেও ঘুম উড়েছে রাতে। অত্যাচারিত হতে হতে যেন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে হিন্দু সংখ্যালঘুদের। এই আবহে ভয় কাটিয়ে রাজপথে নেমে এলেন হিন্দুরা। রবিবার বাংলাদেশের বিভিন্ন শহরে মিছিল করল হিন্দুরা। বাংলাদেশের পতাকাকে কপালে ফিরতি করে চলল স্লোগান। পথে নামে বিশ্ব হিন্দু ফেডারেশনের সদস্যরাও। ফেডারেশন বাংলাদেশ বলি, সেই অল হিন্দু ফেডারেশন আপনাদের নির্ভয় দিচ্ছে যে আপনারা আসুন, আমরা লড়াই করি, লড়াই করে বেঁচে থাকি। কারো হাতে দেশের পতাকা, কারো হাতে প্লাকার্ড, মুখে হিন্দু জাগো স্লোগান। রাজপথে রাস্তায় বসে পড়েও গর্জে ওঠে বিশ্ব হিন্দু ফেডারেশনের সদস্যরা। কোথাও লুটপাট, কোথাও ভাঙচুর, কোথাও আবার দেদার হিংসা। এমনকি বাংলাদেশে লুট করে নেওয়া হচ্ছে মহিলাদের সম্ভ্রম। সম্ভ্রম বাঁচাতে দিন মিছিলে মহিলাদের ভিড়ও ছিল নজর কাড়া। রিপাবলিক বাংলা। কি ভয়ঙ্কর ছবি বাংলাদেশের। সত্যি এই ছবিগুলো যখন আমরা দেখছি পরপর, তখন কোথাও গিয়ে যেন গায়ে কাঁটা দিচ্ছে। এই রকম পরিস্থিতি সেখানকার, অথচ সরকার, যারা অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যাদেরকে দাঁড় করানো হয়েছে সামনে, তারা সত্যি কোন রকমের কোনো ব্যবস্থা নিতে পারছেন না। কেন নিতে পারছেন না? কোথায় রয়েছে বাধ্যবাধকতা? আলোচনায় আমরা এগিয়ে নিয়ে যাই। যারা উপস্থিত রয়েছেন প্রথমে তাদের সঙ্গে পরিচয় পর্ব সারি। আমাদের সঙ্গে রয়েছেন একেবারে ডান দিকেই রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আপনাকে স্বাগত জানাই আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তিমান বসু। দীপ্তিমান বাবু, আপনাকেও স্বাগত জানাই। রাজু ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, রাজনৈতিক কর্মী। আপনাকেও স্বাগত জানাই। শাসক দলের পক্ষ হয়ে বক্তব্য রাখবেন রাজুবাবু। আমি একবারে সরাসরি একটু আসি
রাজাগোপাল ধর চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। দীর্ঘদিন ধরে আপনি এই বিষয়টা নিয়ে আলোচনা করছেন। দীর্ঘদিন আমরা এরকম আলোচনাও করেছি যে কেন বাংলাদেশে এইরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু সবকিছুকে যদি একটা সাইডে রাখি, তাহলে রাজাগোপাল বাবু একটা বিষয় তো আমার সঙ্গে আপনি সহমত হবেন, যখন একটা দেশে একটাই মাত্র ভাষা, আমরা তো ভাষার মধ্যে দিয়ে একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করতে পারি, তাদের মনের ভাবটা বুঝতে পারি, তাহলে এই একই ভাষা একই দেশ, কিন্তু তার মধ্যেও এরকম বৈষম্যতা কেন? না দেখুন, মানে ভাষা এক হলেই যে সবাই একই সুরে কথা বলবে তা বোধহয় নয়। অনেক দেশ আছে একটাই ভাষা, কিন্তু নানান সুর সেখানে আছে। কিন্তু মানবিকতা সেটা তো কোথাও হারিয়ে যাওয়ার উচিত নয়। কিন্তু খেয়াল রাখতে হবে যে বাংলাদেশে যে ইসলামী যে আধিপত্য শুরু হয়েছে অনেক দিন ধরেই, এবং সেই আধিপত্য শুরু হবার পরেই তারা এই আধিপত্যটা যখন অখণ্ড ভারত ছিল তখনও সেটা ছিল। 1901 সালে আমরা দেখেছি প্রায় 34% মতন হিন্দুরা সেখানে ছিল, কিন্তু হিন্দুদের উপরে এই ইসলামী আধিপত্য সৃষ্টি হবার পরে এক ধরনের হিন্দুর উপর আক্রমণ শুরু হয়ে যায়। এবং প্রত্যেক সেন্সাসেই 10 বছর অন্তর সেন্সাস হয়, আপনারা জানেন। এবং বাংলাদেশে ওরা এই 22 সালে সেন্সার করেছে। সেই যেটা 34% ছিল সেটা গিয়ে দাঁড়িয়েছে 7.95%। তো বোঝা যাচ্ছে যে ক্রমশ ওরা হিন্দুদের উপর আক্রমণ করে একেবারে এথনিক ক্লিনজিং যেটাকে বলে। যদি দেখেন আফগানিস্তানে একটা সময় ছিল 5-6% হিন্দু ছিল, এখন 0.04% আফগানিস্তানে। এই 1901-এর কথা বললাম। 1901-এ পাকিস্তানে যদি দেখেন, ওই তখন অখণ্ড ভারতের মধ্যেই তারা ছিল, পাকিস্তানে ছিল 17% 1901 সালে, সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে 2%। লক্ষ্যটা তাই যে তালিবানি রাজত্ব করব, হিন্দু হবে, একের নিচে যারা থাকবে তারা আমাদের পায়ে ধরে চলবে, আমাদের দাক্ষিণ্যে চলবে, এরকম একটা শাসন ব্যবস্থা। কিন্তু বিষয়টা নিয়ে যখন আপনি বলছেন, তখন একটা বিষয় আমরা দেখেছি, যখন হাসিনা সরকারের পতন হয় ঠিক তার পর মুহূর্তে গিয়ে এই হামলা, এই নির্যাতন, এই রকম ভাবে বাড়িতে ঢুকে লুটপাট চালানো, ভাঙচুর চালানো, সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে গিয়েছে, যে কারণে তারা আজ পথে নেমেছেন। তারা বাধ্য হয়েছেন পথে নামতে, একেবারে দেশের পতাকা কখনো মাথায় নিয়ে কখনো হাতে নিয়ে তারা নেমেছেন পথে।